আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের পঞ্চম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করোনি, ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে খুব সহজে কিন্তু তোমার যে বিষয়টা দরকার তার অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো, তোমাদের ব্যবসায় উদ্যোগের বিষয় কোড হচ্ছে 143। এটি হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগের 4 নং অ্যাসাইনমেন্ট। তো অনেকে মনে করো যত নং অ্যাসাইনমেন্ট তত নং সপ্তাহ, এটা কিন্তু ঠিক ধারণা নয়। তোমাদের এটা হচ্ছে ব্যবসায় উদ্যোগের 4 নং অ্যাসাইনমেন্ট, তবে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে 3য় অধ্যায় থেকে, আত্মকর্মসংস্থান। অ্যাসাইনমেন্টটি হচ্ছে বাংলাদেশের বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। এখানে দেখো মোট 4টি নির্দেশনা বা নির্দেশক দেওয়া আছে। উদাহরণসহ আত্মকর্মসংস্থানের ধারণা দিতে হবে। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্রগুলোর নাম ধারাবাহিকভাবে তালিকায় উপস্থাপন করতে হবে। আত্মকর্মসংস্থানের উদ্বুদ্ধকরণে কমপক্ষে 6টি করণীয় লিখতে হবে। উদাহরণসহ আত্মকর্মসংস্থানের গুরুত্ব সবিস্তারে ব্যাখ্যা করতে হবে। তো এই বিষয়গুলো মেনে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। আর একটা কথা বলিনি, এখানে দেখো নির্দেশনায় কিন্তু ক খ দেওয়া থাকে না, নির্দেশকে হচ্ছে ক খ গ ঘ দেওয়া থাকে। সো তোমরা যেভাবেই লেখো সেভাবেই হবে। ক খ গ ঘ দিয়ে লিখলেও হবে, আবার ক খ গ ঘ দিয়ে না লিখলেও হবে, ঠিক আছে? কোনো বাধ্যতামূলক নেই। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে নমুনা উত্তরপত্রে চলে যাই। অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশের বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থানের ভূমিকা। ক নম্বরে হচ্ছে আত্মকর্মসংস্থানের ধারণা। ক খ না দিলেও চলবে। দরিদ্র পরিবারের সন্তান এসএসসি পাস আজহার আলী 2000 সালে জাহাজে কাজ শুরু করেন। ছোট চাকুরি, কিন্তু খাটুনি অনেক, কিন্তু বেতন অনেক কম। সংসার চলছিল না, বাধ্য হয়ে তাকে জাহাজের চাকরিতে ইস্তফা দিয়ে গ্রামে ফিরে আসতে হয়। ওষুধ কোম্পানিগুলোতে চাকরি নেওয়ার অনেক চেষ্টা করে তিনি ব্যর্থ হন। তবে পরিশ্রমী আজহার দমে যাননি। বাড়ির আশেপাশে পতিত জমি নিয়ে কিছু একটা করার কথা ভাবতে থাকেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে শুরু করেন পতিত জমিতে করলা চাষ। সপ্তাহে এখন তার ক্ষেতে 1 টন করলা ফলে। করলার আয় দিয়ে আজহারের 6 সদস্যের পরিবারের ভরণপোষণ চলছে বেশ স্বাচ্ছন্দ্যে। পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিভাঙা গ্রামের শিক্ষিত চাষি আজহার করলার পাশাপাশি নানা রকম সবজি আবাদ করে বেকারত্ব গুছিয়ে এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন। আজহারের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অনেকেই সবজি আবাদে মনোনিবেশ। যে কোনো বেকার যুবকের জন্য বিষয়টি অনুকরণীয়। এই যে জনাব আজহার আলী নিজের দক্ষতা ও গুণাবলী দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করেছেন, এটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। এখন আমরা বুঝতে পারছি যে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। বিভিন্ন খুচরা বিক্রেতা, রেডিও ও টেলিভিশন মেরামত, হাঁস মুরগি পালন, মৌমাছি চাষ ইত্যাদি হচ্ছে আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুব নিবিড়। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন, ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। খ নংয়ে রয়েছে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র। আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় নিজ মালিকানা ও ব্যবস্থাপনায় চালিত যে কোনো ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থেকে যেমন সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখা যায়। চাহিদা আছে এমন পণ্য উৎপাদন ও বিক্রয় করে বা সেবাদান করে অর্থ উপার্জন করা যেতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যে সকল সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করে কিভাবে সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়। এসব বিষয় বিশ্লেষণ করে আমরা আত্মকর্মসংস্থানের বেশ কিছু উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র চিহ্নিত করতে পারি। আত্মকর্মসংস্থানের উপযুক্ত লাভজনক ক্ষেত্রগুলো দেখো। প্রথমে আমরা বাম দিকে দেখি, তোমরা হচ্ছে ছক আকারে করবে, তালিকা তৈরি করবে একটি। হস্তচলিত তাঁত, মাদুর বা ম্যাট তৈরি, মৃৎশিল্প, বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ, লবণ উৎপাদন, টেলারিং, পোশাক প্রস্তুতকরণ, মাছের জাল তৈরি, কাঠের আসবাবপত্র তৈরি, স্টিলের আসবাবপত্র তৈরি, মাটির বাসন প্রস্তুতকরণ, কামারের কাজ, সেরিকালচার, নৌকা তৈরি, মাছ শুকানো, গোল আলুর ময়দা তৈরি, পাটের ম্যাট তৈরি, আলুর চিপস তৈরি, কলার চিপস তৈরি, গৃহস্থালী দ্রব্যাদি তৈরি,
বাইসাইকেল মেরামত, খেলনা তৈরি, রাবারের দ্রব্য ও বল তৈরি, রাবার চাষ, মাখন তৈরি, বল পেন ও কলম তৈরি, ধানের খড় প্রক্রিয়াজাতকরণ, বাইসাইকেল নির্মাণ, সবজি চাষ, ছাতা মেরামত। তারপর দেখো ডান দিকে যেগুলো রয়েছে, গবাদি পশু, হাঁস মুরগি খামার, বেতের সামগ্রী তৈরি, কাচের তৈজসপত্র তৈরি, পিতল ও কাঁসার দ্রব্যাদি প্রস্তুত, পাটের শৌখিন দ্রব্যাদি তৈরি, গেঞ্জি তৈরি, চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন, ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত, বেকারি, আটা ময়দা প্রস্তুত, ভোজ্য তেল উৎপাদন, খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন, নিটিং দ্রব্য প্রস্তুত, এমব্রয়ডারি, সুতা কাটা, কাঠের খেলার সরঞ্জাম তৈরি, প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, প্লাস্টিক দ্রব্যাদি প্রস্তুত, মোমের দ্রব্যাদি তৈরি, জুয়েলারি, স্ন্যাক্স, পিঠা তৈরি, কর্নফ্লেক্স তৈরি, কাঠের ও বাঁশের টুথপিক তৈরি, আইসক্রিম চামচ তৈরি, প্যাড থ্রেসার, কৃষি সরঞ্জাম প্রস্তুত, ফটো ফ্রেম তৈরি এবং ফটো স্টেট ব্যবসায়। ঠিক আছে, তারপর দেখো আমাদের গণঙে রয়েছে আত্মকর্মসংস্থানের উদ্বুদ্ধকরণে করণীয়। আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন ব্যক্তিগত দক্ষতা ও স্বনির্ভর পেশায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের প্রবল ইচ্ছাশক্তি। যেহেতু দেশে চাকরির সুযোগ সীমিত এবং ইচ্ছা করলেই সরকারি বা বেসরকারি উদ্যোগে এত অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়, তা একমাত্র বিকল্প হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান করা। কিন্তু এদেশের যুব সমাজের নিকট আত্মকর্মসংস্থানের ধারণা স্বচ্ছ যথেষ্ট নয়। অন্যদিকে দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধ ও পুঁথিগত পড়াশোনার কারণে যুব সমাজ জীবিকা বলতে চাকরিকেই বুঝে থাকে। ফলে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে যুব ও তরুণ সমাজ আগামী প্রজন্মকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা জরুরি। যেমন 1 নম্বরে রয়েছে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে এ বলে যে কোনো পেশা বা কাজই ছোট বা অপমানের নয়। 2 নম্বরে হচ্ছে স্ব এলাকায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে যারা স্বাবলম্বী ও সফল হয়েছে তাদেরকে বিদ্যালয়ে এনে শিক্ষার্থীদেরকে তাদের জীবন কাহিনী শোনাতে হবে। 3 নম্বর হচ্ছে স্ব এলাকার আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলোর তালিকা প্রণয়ন করে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের দেয়ালে প্রচারের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর হচ্ছে বিদ্যালয় বা কলেজ থেকে যে সকল শিক্ষার্থী ঝরে পড়ে কিংবা নিয়মিত বিদ্যালয়ে আসার সুযোগ পায় না, তাদেরকে বিভিন্ন উপযুক্ত ক্ষেত্রে প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর, নবম ও দশম শ্রেণী শিক্ষাক্রমে বৃত্তিমূলক, কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত করতে হবে। 6 নম্বর হচ্ছে আত্মকর্মসংস্থানকে সামনে রেখে যুব উন্নয়ন ব্যাংক ও শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠা করে সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা করতে হবে। এবং 7 নম্বর হচ্ছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে তাদেরকে বিদ্যালয় পর্যায়ে সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার উদ্যোগ নিতে হবে। তো এখানে 7টি পয়েন্ট আছে, তোমরা যে কোনো 6টি লিখলেই হবে। ঠিক আছে, শেষ নির্দেশনাটি দেখো বা ঘ নম্বর প্রশ্নের উত্তর। আত্মকর্মসংস্থানের গুরুত্ব। চট্টগ্রামের ইমরান সাহেব স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেও যোগ্যতামাফিক কোনো চাকরি পায়নি। বেশ কিছুদিন বেকার থাকার পর তিনি স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে কম্পিউটার বিষয়ে একটি প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রশিক্ষণ শেষে তার পার্শ্ববর্তী একটি বাজারের মধ্যে সে একটি কম্পিউটার হাবের দোকান দেন। প্রতিনিয়ত তার দোকানে এখন অসংখ্য ক্রেতা কাস্টমার থাকে। মাসে তার আয় প্রায় 30,000 টাকার উপরে। লাভের টাকা পেয়ে তার আগ্রহ বহুগুণে বেড়ে গেল। এরপর তিনি ঢাকায় একটি কম্পিউটার মেলায় তার কয়েকটি অ্যাক্সেসরিজ নিয়ে একটি স্টল দেন। কঠোর পরিশ্রম আর সুযোগের সঠিক ব্যবহারের কারণে তার ব্যবসায় 5 বছরে অনেক বড় আকার ধারণ করে। তিনি সম্প্রতি তার জেলায় একজন স্বনামধন্য কম্পিউটার স্পেশালিস্ট পুরস্কার গ্রহণকালে তিনি আগত সবাইকে আত্মকর্মসংস্থানের নিম্নোক্ত গুরুত্ব সম্পর্কে অবগত করেন। গুরুত্বগুলো দেখো। 1 নম্বর হচ্ছে কর্মসংস্থানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসা। কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায় না। অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত, কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রথম দিকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তীতে এই পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম। বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন হয় তার অর্থ সংস্থান করা অনেকটা সহজ। এটা কাঁচামাল হবে। ঠিক আছে, আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা, আর এই ব্যবসা যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায় সেহেতু আলাদা খরচ হয় না। আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ায় এখানে মজুরি অনেক কম, আবার আমাদের দেশে মৌসুমী বেকারত্বের সমস্যাও প্রকট।
এ সকল সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ ও গ্রামীণ সমাজ ও অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায়। আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে। এবং সর্বোপরি 11 নম্বর হচ্ছে আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়। এর মাধ্যমে যে কোনো বয়সের মানুষ তার দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।